54 ধারায় গ্রেফতার করতে পরিচয়পত্র দেখাতে হবে পুলিশকে, পরিবারকে জানাতে হবে 3 ঘন্টার মধ্যে। স্বচ্ছ কাচের ঘরে রিমান্ড, আপিলে বহাল থাকলো হাইকোর্টের রায়। যে কোনো ধরনের অমানবিক সাজা নিষিদ্ধ, বিশেষ করে যখন পুলিশ গ্রেফতারি পরোয়ানা ছাড়া গ্রেফতার করছে এবং ম্যাজিস্ট্রেট যখন রিমান্ডে দিচ্ছে। আপিল বিভাগ যে রায় দিবেন আশা করি সরকার পদক্ষেপ নেবে। উচ্চ আদালতের নির্দেশনা মেনে কাজ করবে পুলিশ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফৌজদারি আইন সংশোধনের ইঙ্গিত আইনমন্ত্রীর। জনগণের উপকারার্থে যদি কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর আরো সংশোধন করার দরকার হয় তাহলে করবো আমরা নিশ্চয়ই। কোর্টে যা নির্দেশনা দেয় আমরা সেটাই পালন করি এবং সেটাই করি। এখন যেটা নতুন ভাবে যেটা আসছে সেগুলো আমরা অবশ্যই দেখব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এখনো ঘূর্ণিঝড় রোয়ানুর ক্ষত কাটিয়ে উঠতে পারেনি উপকূলীয় এলাকার মানুষ। অনাহারে অর্ধাহারে কাটছে দুর্গতদের জীবন। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে চট্টগ্রাম ও নরসিংদীতে দুজনকে কুপিয়ে হত্যা। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে কমিশন। 5 বছরেও শেষ হয়নি সাভারের আমিনবাজারে পিটিয়ে 6 ছাত্র হত্যা মামলার বিচার কাজ। আসামি পক্ষ থেকে নানা হুমকির অভিযোগ স্বজনদের। সায়েম টেক্সটাইলের এজিএম মনির হত্যাকাণ্ডের পেছনে পরকীয়া প্রেমী কারণ। আটক 5 জনকে জিজ্ঞাসাবাদের পর দাবি গোয়েন্দা পুলিশের। এবং হোটেলের অস্বাস্থ্যকর খাবার খেয়ে নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। মান নিয়ন্ত্রণের দায় সরকারের, বলছে ভোক্তা স্বার্থ সংশ্লিষ্টরা। কঠোর অবস্থানের তাগিদ। বিনা পরোয়ানায় 54 ধারায় গ্রেফতার করার আগে পরিচয়পত্র দেখানোর পাশাপাশি গ্রেফতারের কারণ জানাতে বাধ্য থাকবে পুলিশ। 15 দফা নির্দেশনা দিয়ে 13 বছর আগে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে এই রায় দেন। এদিকে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 1998 সালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামীম রেজা রুবেলকে বিনা ওয়ারেন্টে 54 ধারায় গ্রেফতারের পর পুলিশ হেফাজতে মারা যান তিনি। এরপরই 54 ধারায় গ্রেফতারের বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। এ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হন 3টি বেসরকারি মানবাধিকার সংগঠন। রিট দায়েরের 5 বছর পর বিনা পরোয়ানায় গ্রেফতার এবং রিমান্ডে নেওয়ার বিষয়ে ফৌজদারি কার্যবিধির 2টি ধারা সংশোধনে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। পাশাপাশি গ্রেফতারের আগে পুলিশকে পরিচয়পত্র ও আটকের কারণ জানাতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়। জিজ্ঞাসাবাদ করতে হবে আইনজীবী ও নিকট আত্মীয়দের উপস্থিতিতে এ সংক্রান্ত 15 দফা নির্দেশনাও দেন উচ্চ আদালত। যদিও এর নির্দেশনা 13 বছরেও মানা হয়নি বলে রায়ে উল্লেখ করেছেন হাইকোর্ট। 2004 সালে বিএনপি জামাত জোট সরকার এর নির্দেশনা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করেন। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের এই আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। আপিল বিভাগ এই বিষয়ে নিজের আবার কিছু মডিফিকেশন বা একটু রদবদল করবেন বলে উল্লেখ করেছেন। এক একটা ঘটনার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে এক এক রকম পদক্ষেপ নিতে হতে পারে, তবে যাই নিক না কেন এটা আদালতের নির্দেশের আলোকে নিতে হবে। রিটকারী আইনজীবীরা জানিয়েছেন, সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনেই সন্দেহভাজন আসামিকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করতে হবে। হাইকোর্টের নির্দেশ যেটা ছিল, তাদের অ্যাপিল ডিসমিস হওয়ার পরে আমি মনে করি যে এই নির্দেশনাগুলো প্রতিপালন করা একটি রাষ্ট্রীয় কর্তব্য। যে কোনো ধরনের অমানবিক সাজা নিষিদ্ধ, এই 2টি ধারা পরিপূর্ণ ব্যাখ্যা আমরা আশা করছি এই রায়ের মাধ্যমে পাবো, বিশেষ করে যখন পুলিশ গ্রেফতারি পরোয়ানা ছাড়া গ্রেফতার করছে এবং ম্যাজিস্ট্রেট যখন রিমান্ডে দিচ্ছে। একই সাথে ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন ও পুলিশ আইনের যেসব ধারা সংবিধানের সাথে সাংঘর্ষিক তা সংশোধনের বিষয়ে অভিমত দিয়েছেন সর্বোচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
54 ধারা সহ ফৌজদারি কার্যবিধির বিষয়ে হাইকোর্টের নির্দেশনা মেনেই কাজ করবে সরকার। আপিল বিভাগের রায়ের পর দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের একথা জানান। এ সময় তিনি বলেন, কেউ যদি 54 ধারার অপপ্রয়োগ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটা জিনিসই এই ফৌজদারি কার্যবিধিতে লেখা আছে। তা আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেই রায় অনুযায়ী যেহেতু এটা দিয়েছেন, এখানে আমাদের আর বলার কিছু নাই। এটা আমরা যথাযোগ্যভাবে আমরা এটা করব, ব্যবস্থা নিব যাতে সবখানে রায় ফলো করা হয়। পূর্ণাঙ্গটা রায় আসলে আমরা সেটা দেখব। তবে মহামান্য আদালত যা করেছে সেখানে আমাদের কিছু বলার নেই, আমরা সেটাকে যথাযোগ্যভাবে আমরা দেখব। বিনা পরোয়ানায় গ্রেফতার ও রিমান্ডের বিষয়ে আপিল বিভাগের নির্দেশনা অনুসারে ফৌজদারি আইন সংশোধন হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 54 ও 167 ধারা সংশোধনী রায় বহাল করে হাইকোর্টের রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। যে কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর বাংলাদেশে যেটা আছে, সেই সিআরপিসি বাংলাদেশেও কিন্তু বহুবার এটাকে অ্যামেন্ড করা হয়েছে। এটাকে যুগোপযোগী করার জন্য, মানুষের কল্যাণের স্বার্থে যেন এটা ব্যবহার করা যায়, প্রসিজিওরটা সংশোধন করা হয়েছে। জনগণের উপকারার্থে যদি কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর আরো সংশোধন করার দরকার হয় তাহলে করবো আমরা নিশ্চয়ই। ঘটনার 5 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি সাভারের আমিন বাজারে পিটিয়ে 6 ছাত্র হত্যা মামলার বিচার কাজ। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সঠিক সময়ে সাক্ষ্য গ্রহণ না হওয়ায় বিচার কাজে দেরি হচ্ছে। এছাড়া বিচারকে বাধাগ্রস্ত করতে আসামি পক্ষ থেকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ নিহত ছাত্রদের স্বজনদের। বিস্তারিত জানাচ্ছেন সাদিকুর রহমান। 2011 সালের 17 জুলাই শবে বরাতের রাত সাভারের আমিনবাজারের বড়দেশি গ্রামের কেবলারচরে ঘুরতে যায় রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠানে পড়ুয়া 7 শিক্ষার্থী। হঠাৎ স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হয় তারা। চাপাতি, রড ও লাঠির আঘাতে ঘটনাস্থলে নিহত হয় 6 শিক্ষার্থী। গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যায় আল আমিন। 3 জনকে আগে একসাথে আক্রমণ করে, তখন যখন আমাদের মারে আমি অজ্ঞান হয়ে যাই, তখন আমার জ্ঞান ফিরে আমি আর কাউকে দেখিনি। পুলিশ মিডিয়ার সামনে আমাদের অস্ত্র দিয়ে বলতেছে যে আমাকে এটা তোদের, এটা বল। তখন আমি কোশ্চেন করলাম যে যদি এটা আমাদের হয় তাহলে আমরা মারা গেলাম কেন। প্রথমে নিহত শিক্ষার্থীদের ডাকাত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও কয়েক দফা তদন্তে বেরিয়ে আসে মূল ঘটনা। এই ঘটনায় জড়িত স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে দায়ের করা মামলাটির অভিযোগ গঠন করা হলেও ধীর গতিতে এগোচ্ছে এর কার্যক্রম। সন্তান হারানোর ক্ষত না মুছতেই আসামি পক্ষের নানা হুমকিতে আতঙ্কিত নিহতের স্বজনরা। 2 জন নিয়ে সাক্ষী দিতে গেছিলাম। ওই সাক্ষীর পরে দেখা যায় ওই এলাকায় আমি কাজ করি, কয়েকজন আমার ডাইরেক্ট হুমকি দিছে, 6টারে মারছি না তোর মেয়েরা আর 4 কেয়ার গেছে। 5 বছর শেষ হয়ে গেল, এখনো পারলো না, এর কোনো বিচার হইবে না। হাইকোর্টের তো অগ্রিম জামিন নিয়ে যায় শিকারত তো আসামি। তারা খুব প্রত্যাশীল লোক, কাছে গেলে কি আমরা পারি, আমরা তো গরিব মানুষ। ঘটনার 5 বছর পর সাক্ষ্য গ্রহণের পর্যায়ে এসে থেমে গেছে মামলার কার্যক্রম। আর কত বছর লাগবে বিচার শেষ হতে তাও জানেন না সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী। ভিকটিমদের কথা বলতে চায়, ওনারা ভয় পাচ্ছেন, ওনারা ভয় পেয়ে সাক্ষ্য দিতে আসতেছেন না। কিন্তু এই মামলা প্রমাণ করতে গেলে তাদেরকে কোর্টে আসতেই হবে, যেহেতু তারা সাফারার। তারপর আমরা ডাক্তার, ম্যাজিস্ট্রেট সাক্ষীটা আমরা নিতে পারি। পুলিশ যেটা করে সেটা তো ওনারা তদন্ত করে রিপোর্ট দাখিল করছেন। আলোচিত মামলাটির 60 জন আসামির মধ্যে মাত্র 1 জন কারাগারে, প্রধান আসামি সহ 52 আসামি জামিনে এবং বাকিরা পলাতক রয়েছে। এছাড়া মামলাটির মোট 92 জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে মাত্র 35 জনের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো স্বাভাবিক হয়নি 3 দিনেও। তবে ধীরে ধীরে ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে এসব এলাকার মানুষ। এরই মধ্যে কিছু এলাকায় ত্রাণ পৌঁছাতে শুরু করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ রয়েছে। ভোলা ও পটুয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড়ে ভোলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তজুমুদ্দিন উপজেলার মানুষ। জোয়ারে প্লাবিত গ্রামগুলো থেকে পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কমেনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। এখনো খোলা আকাশের নিচে বাস করছে অসংখ্য পরিবার। টানা 3 দিন ঘরবাড়ি পানির নিচে তলিয়ে থাকায় বাধাগ্রস্ত হচ্ছে রান্নাবান্না সহ অন্যান্য স্বাভাবিক কার্যক্রম। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। এছাড়া ঘূর্ণিঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকার ফসলি জমি। বিডা বাড়ি সব দুইয়া লয়া গেছে, চুলা ভাত কিছু নাই, দুগার আইনা খাইতাম পারি না। জোয়ার পানি নামে গেছে, নামার পথে ঘর বিডা ফিরে গেছে।
পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে 20 থেকে 30টি ঘর তলিয়ে গেছে। মাথা গোঁজার ঠাঁই নেই শত শত মানুষের। জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে 180 মেট্রিক টন চাল ও 2 লাখ টাকা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় কম বলে অভিযোগ উঠেছে। প্রচুর গাছপালা পড়ছে ঘরের উপরে এবং গরু ঘরের উপরে। আমাদের দিকে কোনো খেয়াল নিতেছে না, আমরা কোনো সাহায্য সহযোগিতা পাইতেছি না। অব্যাহত রয়েছে। এছাড়া যারা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পরবর্তীতে সাহায্য দেওয়া হবে। গত 21 মে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বিভিন্ন জেলায় 23 জন নিহত হন। এছাড়া ঘরবাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরো থাকছে। জামিনের পরও 13 বছর কারাগারে রাখায় সাতক্ষীরার এক ব্যক্তিকে 20 লাখ টাকা কেন ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল। নরসিংদীতে প্রতিপক্ষের নির্বাচনী প্রচারণায় অংশ নেয় এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতরাতে সদর উপজেলার বাদুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের সদস্যরা জানান, পঞ্চম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী এক প্রার্থীর পক্ষে গতরাতে প্রচারণায় অংশ নেন চা বিক্রেতা এবাদ। পরে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। সকালে বাদুয়ারচর গ্রামের নদীর তীরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করেই এবাদকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার স্বজনদের। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। আমি একটা দৌড় দিয়া এন গেছি যাইয়া দেখি আমার জামাইরে মাইরে লাইছে। আমি এটার বিচার চাই। সকালবেলা আমি খবর পাইলাম যে আমার কালকে যে আপনার কর্মী মিছিল লয়ে গেছে তারা তো মেরে লাইছে। এই আমি শূন্য দৌড়ে এলাম আর। এদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসলামপুরের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরকীয়া প্রেমের জেরে খুন হয়েছেন সাইম টেক্সটাইলের এজিএম মনিরুল ইসলাম। মনির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে 5 জনকে আটকের পর সংবাদ সম্মেলনে একথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। গোয়েন্দা কর্মকর্তা জানান, 22 মে সন্ধ্যায় রাজধানী ও এর আশেপাশের বিভিন্ন স্থান থেকে 5 জনকে আটক করেন তারা। তিনি আরো বলেন, এই হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন মোরসালিনের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক ছিল নিহত মনিরের। এ নিয়ে মোরসালিন দীর্ঘদিন থেকে ক্ষুব্ধ ছিল। আর এই ক্ষোভ থেকেই মোরসালিন বাকি সহযোগীদের নিয়ে পরিকল্পনা করে মনিরুল ইসলামকে হত্যা করে। গত 17 মে সাইম টেক্সটাইলের এজিএম মনিরুল ইসলাম নিখোঁজ হন দাবি করে রাজধানীর সবুজবাগ থানায় জিডি করে তার পরিবার। পরের দিন নন্দীপাড়া ঝিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। মোরসালিনের মার সাথে এই যে মৃত ভিকটিম মনিরুল ইসলাম তার একটা অবৈধ সম্পর্ক তৈরি হয় এবং সেটা দীর্ঘদিন যাবৎ চলতে থাকে। তো এটা মোরসালিনরা ওরা 3 ভাই 1 বোন। তো এটা তারা দেখতে দেখতে এক পর্যায়ে এটা নিয়ে তাদের মধ্যে প্রচন্ড রকমের ক্ষোভ তৈরি হয় এবং এই ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রাজধানীর পানি সংকট নিরসনে ওয়াসার সরবরাহ ব্যবস্থার উন্নয়নে নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় মোট 6টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 3টি উন্নয়ন প্রকল্পে আর্থিক সহায়তা দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এবং এআইআইবি। বৈঠকে প্রধানমন্ত্রী সরকারের হাতে নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের জানান, প্রায় 800 কোটি টাকা ব্যয়ে ডেসকোর 2টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প দুটির আওতায় ডেসকো এলাকায় মাটির নিচে বিদ্যুৎ সরবরাহ লাইন স্থাপন করা হবে। বিদেশিদের সঙ্গে আতাত করে বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, বিএনপি তার দোসরদের সঙ্গে নিয়ে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপন বৈঠকের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। মঙ্গলবার বিকেলে রাজধানী কাকরাইলে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। জনগণকে ভয় করে যারা ভোটে আসে নাই, নির্বাচনে আসে নাই, আজকে তারা অন্য উপায়ে ষড়যন্ত্রের মাধ্যমে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের কাঁধে ভর করে আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় তারা আসার
জন্য চেষ্টা করছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে বৈঠক, শুধু কেবলমাত্র আসলাম চৌধুরী দিল্লিতে বৈঠক করেছেন তা না, লন্ডনে বৈঠক হয়েছে তারেক রহমানের সাথে এই ইসরায়েলের গোয়েন্দা সংস্থার। যে ইহুদিরা মুসলমানদের দুশ্মন তাদের সাথে লন্ডনে বৈঠক হয়েছে, শুধু ওখানে বৈঠক হচ্ছে, ভারতে বৈঠক হয়েছে তা নয়। সকল তথ্য আজকে উদ্ধারিত হচ্ছে, সব বেরিয়ে আসবে। আইপিএলের খবর। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট লায়ন্স। চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রাত 8:30টায়। এই ম্যাচের জয়ী দল সরাসরি নিশ্চিত করবে ফাইনাল। আর দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ থাকবে হেরে যাওয়া দলের। প্রথম 7 ম্যাচে মাত্র 2টি জয় পেলেও পরের 7 ম্যাচের 6টিতেই জয় তুলে নিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্লে অফ নিশ্চিত করে বেঙ্গালুরু। এবারের আসরে 3বার 200-র বেশি দলীয় স্কোর করেছে বিরাট কোহলির দল। ব্যাট হাতে কোহলি ডিভিলিয়ার্সের পাশাপাশি বোলিংয়ে যুবেন্দ্র চাহাল আছেন দুর্দান্ত ফর্মে। এবারের আসরে সর্বোচ্চ 19 উইকেট শিকার করেছেন চাহাল। এছাড়া খেলাটা হবে বেঙ্গালুরুর মাঠ চিন্নাস্বামীতে, যেখানে কদিন আগে গুজরাট লায়ন্সকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা দেয় আরসিবি। তাই চেনা মাঠে কিছুটা হলেও এগিয়ে থাকবে কোহলি ডিভিলিয়ার্সরা। অন্যদিকে প্রথম আসরেই চমক দিয়ে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করা গুজরাটে আছে ফিঞ্চ, ম্যাককলাম, ব্রাভোর মতো হার্ড হিটাররা। সঙ্গে দারুণ নেতৃত্ব দিচ্ছেন সুরেশ রায়না। লিগ পর্বে 2বারের মুখোমুখি দেখায় 1বার করে জয় পেয়েছে গুজরাট ও আরসিবি। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও 13 বছর কারাগারে রাখায় সাতক্ষীরার জবেদ আলী বিশ্বাসকে কেন 20 লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে কর্তব্যে অবহেলায় জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত। আগামী 4 সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। 2001 সালে নিম্ন আদালত জবেদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও 2003 সালে তাকে খালাস দেন হাইকোর্ট। উচ্চ আদালতের খালাসের আদেশ 13 বছরেও কারাগারে না পৌঁছানোয় এ বছরের 1 মার্চ পর্যন্ত কারাগারে থাকতে হয় তাকে। অবশেষে 2 মার্চ খালাস পান জবেদ আলী। সরকার, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার তারা তার মানবাধিকার এবং মৌলিক অধিকার লঙ্ঘনের কারণে 13 বছর বিনা বিচারে জেল খাটার কারণে কেন 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না সেই বিষয়ে আদালত 4 সপ্তাহের রুল জারি করেন। সন্ধ্যার সময় আরো থাকছে। ইরান, আফগানিস্তান ও ভারতের ত্রিপক্ষীয় চুক্তিকে ঐতিহাসিক বললেন নরেন্দ্র মোদী। এটি পারস্পরিক সহযোগিতার প্রতীক, মন্তব্য রুহানির। হোটেলের মানসম্মত পরিবেশ ও খাবার নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে অনেক আগ থেকেই। তবে এ নিয়ে সাধারণ মানুষ এখনো সচেতন হতে পারেননি। অনেকে সস্তায় এসব খাবার গ্রহণ করলেও অজান্তেই শরীরে জন্ম নিচ্ছে নানা অসুখ। ভোক্তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মতে এসব হোটেল নিয়ন্ত্রণের দায় সরকার এড়াতে পারে না। আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। মতিঝিলের দুপুরবেলা মধ্যাহ্ন বিরতিতে অফিস পাড়া কিছুটা ঝিমিয়ে পড়লেও ব্যস্ত হয়ে ওঠে এখানকার খাবারের দোকানগুলো। এ সময়ের ব্যস্ততা থেকে বাদ যায় না ফুটপাতের ভাসমান হোটেলও। কি খাচ্ছেন, কোথায় খাচ্ছেন, এমন প্রশ্নগুলো মেনে নিয়ে দুপুরের খাবার শেষ করেন এখানকার ভোক্তারা। কারণ একটাই, সস্তা মূল্য তালিকা। ভর্তার আইটেম আছে যে 20 টাকা, মাছের আইটেম আছে 40 টাকা, আর ডিম আছে যে 20 টাকা, মাছ আছে যে 40 টাকা, চিংড়ি আছে 50 টাকা। গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যায়, কিন্তু ওরকম কোনো সমস্যা দেখতে পাই না। বাইরে খাবার খায়, বাসাতে খাবার আনতে পারে না, সমস্যা। এবার ইট সিমেন্টের হোটেলগুলোর দিকে আসা যাক। রাজধানীর চাংখারপুল এলাকা। খাবার তৈরির নিয়মিত এই প্রস্তুতি নতুনভাবে শুরু হলেও পরিবেশ বরাবরের মতোই অস্বাস্থ্যকর। বাইরে থেকে বোঝা না গেলেও রান্নাঘরের ভেতরের পরিবেশে অবাক হতে হবে যে কোনো ভোক্তাকে। আর এ নিয়ে সহজ স্বীকারোক্তি হোটেল পরিচালনাকারীদের। যতটা পরিবেশ না আরো পরিবেশ হবে, যেহেতু আপনি যখন নিচ্ছেন এটা বন্ধ আছে, এখন ওপেন হবে, সব পরিবেশ ঠিক হয়ে যাবে। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। খাবার মান তো ভালো, তা আরো উন্নত করা দরকার। ঘরোয়া পরিবেশে খাবার তৈরির কথা বলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সরবরাহকারী হোটেলগুলোর বিষয়ে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সিটি কর্পোরেশন থেকে তারা যদি তদারকি টিম করে
এবং যদি বিভিন্ন এরিয়াতে যদি তাদের একটা মনিটরিং থাকে তাহলে অবশ্যই দায় দায়িত্বটা সরকারকে নিতে হবে, কারণ এটা ব্যক্তিগত কোনো পর্যায়ে কোনো অর্গানাইজেশনের পক্ষ থেকে এই সারা বাংলাদেশে বা সারা ঢাকা শহরে এই অর্গানাইজ ওয়েতে এটা করা সম্ভব নয়। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়া এসব খাবারের হোটেল নিয়ে সাধারণ মানুষকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ভোক্তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ইরানের সঙ্গে চাবাহার বন্দর সহ বিভিন্ন বিষয়ে 12টি চুক্তি স্বাক্ষরের পর এই ঘটনাকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই চুক্তির কারণে নতুন এক ইতিহাস সৃষ্টি হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সেই সাথে আফগানিস্তানের কথা উল্লেখ করে তিনি বলেন, ইরান এবং ভারত শুধু নয়, আফগানিস্তানও এই চুক্তিগুলো থেকে উপকৃত হবে। এদিকে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, এই চুক্তি স্বাক্ষর ইরান ও ভারতের পারস্পরিক সহযোগিতার প্রতীক হয়ে থাকবে। চুক্তিগুলোর কারণে কোনো দেশ ক্ষতিগ্রস্ত হবে না, বরং ভারত ইরানের যৌথ কার্যক্রমে পুরো অঞ্চলই লাভবান হবে বলে জানিয়েছেন তিনি। গত 21 মে 15 বছর পর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইরান সফর করেন নরেন্দ্র মোদী। পরে 2 দিনের দ্বিপক্ষীয় সফর শেষে সোমবার দেশে ফিরেছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। 8ম রাউন্ডের ম্যাচে ফতুল্লায় জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। বৃষ্টি আইনে কলাবাগান ক্রিকেট একাডেমিকে 49 রানে হারিয়েছে ফরহাদ রেজার দল। টস হেরে আগে ব্যাট করে 6 উইকেটে 287 রান করে দোলেশ্বর। জবাবে ব্যাট করতে নেমে 4 উইকেটে 98 রান করতেই বৃষ্টি শুরু হলে বন্ধ হয়ে যায় ম্যাচ, আর তাতেই জয় পায় দোলেশ্বর। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই 112 রান করেন ইমতিয়াজ ও রবি। ব্যক্তিগত 50 রানে রবিকে ফিরিয়ে এ জুটি ভাঙেন তাপস ঘোষ। সেঞ্চুরির স্বপ্ন দেখায় ইমতিয়াজকেও 86 রানে রুখে দেন সাক্সেনা। তবে রকিবুল হাসানের 66 ও অধিনায়ক ফরহাদ রেজার অপরাজিত 34 রানে শেষ পর্যন্ত 6 উইকেট হারিয়ে 287 রানে চ্যালেঞ্জিং স্কোর পায় প্রাইম দোলেশ্বর। কলাবাগানের হয়ে মিরাজ নিয়েছেন 2টি উইকেট। কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে 47 রানে মাইশুকুরকে হারায় কলাবাগান। এরপর যতীন সাক্সেনাও ফিরে গেছেন দ্রুত। অধিনায়ক মাহমুদুল হাসান আহত হয়ে ফিরে গেলে আরও বিপাকে পড়ে কলাবাগান। দলীয় 73 রানে 38 রান করা ইরফানকে বিদায়ে হারের শঙ্কায় পড়ে তারা। এর পরপরই শুরু হয় বৃষ্টি, আর এতেই কপাল খুলে যায় দোলেশ্বরের। বৃষ্টি আইনে 49 রানে জয় পায় দোলেশ্বর। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 54 ধারায় গ্রেপ্তার ও রিমান্ডের বিষয়ে হাইকোর্টের রায় বহাল। নির্দেশনা মেনে চলবে পুলিশ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফৌজদারি আইন সংশোধনের ইঙ্গিত আইনমন্ত্রীর। এখনো ঘূর্ণিঝড় রোয়ানুর ক্ষত কাটিয়ে উঠতে পারেনি উপকূলীয় এলাকার মানুষ। অনাহারে অর্ধাহারে কাটছে দুর্গতদের জীবন। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে চট্টগ্রাম ও নরসিংদীতে 2 জনকে কুপিয়ে হত্যা। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়ার দাবি কমিশনের। 5 বছরেও শেষ হয়নি সাভারের আমিন বাজারে পিটিএ 6 ছাত্র হত্যা মামলার বিচার কাজ। আসামি পক্ষ থেকে নানা হুমকির অভিযোগ স্বজনদের। এবং সায়েম টেক্সটাইলের এজিএম মনির হত্যাকাণ্ডের পেছনে পরকীয়া প্রেমী কারণ, আটক 5 জনকে জিজ্ঞাসাবাদের পর দাবি গোয়েন্দা পুলিশের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।